গুম দুই বর্ণের একটি শব্দ, কিন্তু ভেতরে লুকিয়ে আছে ভয়, যন্ত্রণা আর আর্তনাদ। শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে গুম কোনো একক রাজনৈতিক দলের জন্য ছিল না, এটি স্পর্শ করেছে সবাইকে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে সেই তথ্যই। প্রতিবেদন বলছে, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ গুমের শিকার হয়েছেন। কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে ৩ গুমের শিকার ব্যক্তির ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা। তাদের ৩ জন ৩টি পরিচয়, কিন্তু যন্ত্রণা প্রায় একই। প্রথমজন বিএনপি কর্মী, গোপনাঙ্গে ইলেকট্রিক শক দেয়া হতো। শক খেয়েই তিনি সেন্সলেস হয়ে পড়তেন। অচেতন অবস্থায় কতক্ষণ পড়ে থাকতে হতো তা জানা নেই। হঠাৎ কানে ভেসে আসত কথা, বেঁচে আছে, বেঁচে আছে। এরপর তাকে দাঁড় করানো হতো, বলা হতো তাকে ঝুলাও। তারপর ঝুলানো হাত পা বেঁধে শুরু হতো মারধর। আর প্রশ্ন, তুই বুঝোস না? তুই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে লেখছস কেন? দ্বিতীয়জন ছাত্র শিবির কর্মী, তার বর্ণনা আরও ভয়াবহ। তিনি বলেন, তাকে রাখা হতো টর্চার রুমের সামনে। যখনই হাই ভলিউম মিউজিক বাজত, তিনি বুঝতেন ভেতরে কাউকে মারধর করা হচ্ছে। চিৎকার এত তীব্র ছিল যে ভয়ে তার মলত্যাগের চাপ চলে আসত। তিনি জানান, টানা 2 মাস তার চোখ বাঁধা ছিল। চোখ বাঁধার কারণে প্রচণ্ড ব্যথা হতো, মনে হতো চোখের ভেতরের সবকিছু ছিঁড়ে যাবে। হয়েছিল তাই। গুম থেকে মুক্ত হয়ে চোখের অপারেশন করাতে হয়েছে তাকে। ডাক্তার জানিয়েছিল, রেটিনার একটি অংশ ছিঁড়ে গিয়েছিল তার। তৃতীয়জন নারী শিক্ষার্থী, তার বর্ণনা শুনে থমকে যেতে হয়েছে। তিনি বলেন, তাকে হাত 2 পাশে বেঁধে ক্রুশবিদ্ধের মতো করে ঝুলিয়ে রাখা হতো। তার গায়ে ওড়না ছিল না, ওড়না কেড়ে নেওয়া হয়েছিল। জানালার দিকে মুখ করা অবস্থায় অনেক পুরুষ মানুষ তাকে দেখতে আসত। তিনি বলেন, তারা যেন এতে আনন্দ পেত। কেউ কেউ বলতো, এমন পর্দা করে এখন সব পর্দা ছুটে গেছে। এক পর্যায়ে নির্যাতনের কারণে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তার পিরিয়ড শুরু হয়ে যায়। তিনি পেট চাইলে তা নিয়েও তারা হাসাহাসি রঙ্গতামাশা করেছে। এখানে 3 জন ভুক্তভোগীর বর্ণনা শুধুই উদাহরণ। প্রতিবেদনের পাতায় এমন আরও অসংখ্য গল্প আছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গুম কমিশন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং 229 পৃষ্ঠার সেই প্রতিবেদন প্রকাশ করে। কমিশন বলছে, গুমের পেছনে ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্য। প্রতিবেদনে বলা হয়েছে, হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিক এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি সম্পৃক্ত ছিলেন, এমন প্রমাণও পাওয়া গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, র্যাব, পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্য, ডিজিএফআই ও এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা গুমের সঙ্গে জড়িত ছিলেন। কমিশনের কাছে জমা পড়ে আছে এমন 1913টি অভিযোগ। যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগকে গুম হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়ে। তদন্ত কমিশনের সামনে হাজির হন 222 জন ব্যক্তি। এর মধ্যে সেনাবাহিনীর 100 জন, পুলিশের 98 জন, বেসামরিক 10 জন, বিমান বাহিনীর 5 জন, বিজিবির 5 জন, নৌবাহিনীর 3 জন এবং কোস্টগার্ডের 1 জন। গুম কমিশন সাক্ষাৎকার নেয় গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের মোট 765 জনের। গুমের পর ভারতে পাঠানো ব্যক্তিদের ঘটনাও খতিয়ে দেখেছে গুম কমিশন। ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে 1052 জন এবং পরে
৩,২৮৫ জন বাংলাদেশির তালিকা দেয়, যদিও এখন পর্যন্ত খোঁজ না পাওয়া ব্যক্তিদের নাম পাওয়া যায়নি ওই তালিকায়। গুম কমিশনের দেওয়া তালিকা শুধু হিসাব নয়, এটি রাষ্ট্রের অন্ধকার অধ্যায়ের দলিল। এখন প্রশ্ন একটাই, এই ক্ষত কি কখনো শুকাবে?